জেলখানায় আছে। আমরা এই দেশে দেখি নাই 80 বছর 82 বছরের জামায়াতের এক নেতার হসপিটালে থাকা অবস্থায় মৃত্যুর সময় পর্যন্ত ডান্ডা বেরিয়ে পড়ানো ছিল? এটাই বাংলাদেশ না? এটাই তো সেই বাংলাদেশ। মৃত্যুর পরও সাকাত চৌধুরীর বাড়ি কবরে গিয়ে তারপরে হামলা করা হয়েছে। এই আলী হাসান মুজাহিদ, এই কাদের মোল্লা, তারপরে হচ্ছে গিয়ে ওই যে আমির কাশেম আলী, জানাজা পর্যন্ত তাদের সময় দেওয়া হয়েছে 2 মিনিটের মধ্যে জানাজা শেষ করতে, গোসল দিতে দেন। এই যে বজলুল হুদা, আমাদের চুয়াডাঙ্গার কৃতি সন্তান, এই বীর যোদ্ধা, 75-এর বীর যোদ্ধা, তারে মানে গলা কেটে ফেলেছে। আপনার ফাঁসির কথা বলে গলা, বাতেন মাজেদ, ক্যাপ্টেন মাজেদ গলা কেটেছে, শেখ হাসিনা নিজের হাতে গলা কেটেছে। এটা তো সেই বাংলাদেশ, তাই না? আমরা এই দেশে দেখি নাই ছোট বাচ্চা সহ তারপরে জেলখানায় পাঠানো হয়েছে, এটা আমরা দেখি নাই। খালেদা জিয়ার মতো একটা মানে ভিভিআইপি মানুষ, সেই ভিভিআইপি মানুষের পর্যন্ত তার এই 80 বছর বয়সের একজন নারী, তাকে পর্যন্ত এই শেখ হাসিনা কি বাজে ভাবে কথা বলে তারপরে জেলখানায় রেখে রেখে তারা মারলো। এগুলো এই বাংলাদেশে ঘটেছে না? এখন নতুন করে মানবিক কিছু সাংবাদিক আটক আছে, এই যে মুজা বাবু, তারপরে শাকিল, ফারজানা রূপা, এরা কি করেছে আমরা জানি না? আসিফ নজরুল যখন আইনমন্ত্রী হয় তখন থেকেই জাউরামি শুরু হয়েছে। আসিফ নজরুল এসে প্রথম দিন বয়ান দিল যে গণহারে এই মামলা করে, মামলাগুলো কি করে দেওয়া হয়েছে। গণহারে মামলা কিরে? পাঞ্চতর এই বাংলাদেশের যত কজন আওয়ামী লীগ আছে প্রতিটার নামে মামলা হইতে হবে। আমার সাথে অনেক আওয়ামী লীগের লোকজন আছে, অনেক মানুষ আছে আওয়ামী লীগের, সে আওয়ামী লীগ করে কিন্তু আমার খুব পছন্দ করে, আমি ইন্ডিয়া বিরোধী, এই জন্য আমার খুব পছন্দ করে, সেও ইন্ডিয়া বিরোধী। আমি ভাই একটা ছবি তুলবো আপনার সাথে, আমি আওয়ামী লীগ করি তো আপনার পছন্দ করি। আমি কোশ্চেন করি, আমি বলি যে আপনি 5ই আগস্টের আগের দিন পর্যন্ত আওয়ামী লীগ ছিলেন? যদি আওয়ামী লীগ থাকেন তাহলে আসেন না, আর যদি আওয়ামী লীগ না থেকে থাকেন অন্তত 5 তারিখ ভোর রাতে শুভের সাদিকের আগ পর্যন্ত যদি তওবা করে মুসলমান হয়ে থাকেন তাহলে ঠিক আছে, নাইলে আপনার মতো আওয়ামী লীগের সাথে ছবি তুলবো না, আমার সাথে কথা বলার দরকার নেই। আপনি এই জুলাই মাসে আমাদের চোখের সামনে, আরে ভাই ছোট ছোট বাচ্চা হেলিকপ্টারে করে শিশু, দুধের বাচ্চাকে পর্যন্ত গুলি করে মেরে ফেলেছে। এটা সেই বাংলাদেশ। সেই মানুষগুলোরে যারা মারলো এটার জন্য কি খালি শেখ হাসিনা একা দায়ী? এটার জন্য খালি পুলিশের আইজিপি দায়ী একা, ডিবির হারুন দায়ী একা? সারা বাংলাদেশের যত মানুষ, আওয়ামী লীগের যত মানুষ তাদেরকে আরো উদ্বুদ্ধ করেছে মানুষ খুন করতে, যত সাংবাদিক উদ্বুদ্ধ করেছে, সবার বিচার হইতে হবে। অতএব বিচারের আসামি কয়েক হাজার না, আসিফ নজরুল ভাঞ্চতর কয়েক হাজার না, কয়েক লক্ষ হবে। আওয়ামী লীগের একদম ওয়ার্ডের একজন সাধারণ সদস্য সমর্থক যে, সেও আসামি হবে। বিচার হবে, যার যতটুকু শাস্তি সে ততটুকু পাবে। আমি চাই না কেউ এক জায়গায় খুন করে নাই, গুলি করে নাই, কোনো মারামারিতে ছিল না, তারা আপনি ফাঁসি দিয়ে দেন বা 20 বছর কারাদণ্ডের দরকার নেই, তার 6 মাসের কারাদণ্ড হইতে পারে, 3 মাসের হইতে পারে, বাট তাকে সাজা ভোগ করতে হবে। অথচ এই সাংবাদিকগুলা, এই যে মুজাম্মেল বাবু, ফারজানা রূপা, তারপরে এই যে শাহরিয়ার কবির, এরা তো ডাইরেক্ট খুনি। আর এদের ভাই ফাঁসি হওয়ার মতো অপরাধ তারা করেছে। তাদেরকে এখন 2 দিন পর পর কিছু পত্রিকা, এখনো সাংবাদিকরা, ওরা সাংবাদিক কিসের রে? তোরা সাংবাদিকতা করছিস? তোরা সাংবাদিকতা করলে কি আমাদের চ্যানেলে এসে, আমাদের ফেসবুকে এসে মানুষ নিউজ খোঁজে নাকি? আমাদের তৈরি হয়েছে, আমরা তৈরি হলাম কেন? আমাদের প্রয়োজনীয়তা এই দেশে হইলেও কেন? তোদের কারণে। তোরা সাংবাদিকতা করিস নাই, এই জন্য মানুষ আমাদের কাছ থেকে শুনতে চেয়েছে, এই জন্য আমাদের মানে 5 মিলিয়ন 10 মিলিয়ন করে আমাদের সাবস্ক্রাইবার ফলোয়ার হয়। কেন হয়? আমাদের কথা জানবে। বাংলাদেশে 30-35টা টেলিভিশন, শত শত অনলাইন পোর্টাল, নিউজ পেপার আমাদের এখানে আসছে কেন? তোরা সাংবাদিকতা করিস নাই, তোদেরকে মানুষ বিশ্বাস করে নাই, এই জন্য আমাদের কাছে এসছে। তোরা সাংবাদিকতা করছিস, এখন ওনাদেরকে সাংবাদিক, এই জন্য ওনাদেরকে মাফ করে দিতে হবে, বাঁচাই দিতে হবে। 2 দিন পর পর মানবিক নিউজ প্রকাশিত হয়। এত মানবিক মনে হয় যেন বাংলাদেশে জীবনে কোনোদিন কোনো সাংবাদিকরা আটক করে নাই। প্রথম আলোর ব্যাপারে খুব মানে নানান ধরনের আলাপ, প্রথম আলোর অফিস ভাঙার কারণে বিশাল আকারে কিছু, প্রথম আলোর এই দৈনিক সংগ্রামের সম্পাদক আসাদ ভাই, বয়স্ক একটা মানুষ, ওরে কলারে ধরে টাইনা অফিস থেকে বার করে নাই, মারে নাই, অপমান করে নাই। 5 তারিখেও এই দেশে 71 টিভিতে হামলা হয়নি, সময় টিভিতে হামলা হয়নি, এগুলো ভাঙচুর হয়নি, ডিবিসিতে হামলা হয়নি, ভাঙচুর হয়েছে না। তো এই দেশে তো হয়েছে, তো আমার দেশ পত্রিকা বন্ধ করে দিয়েছে, কই তখন চিল্লায় নাই তো। বিষয় হচ্ছে খুব সুনির্দিষ্ট একটা এজেন্ডা নিয়ে এরকম কিছু সাংবাদিক, বুদ্ধিজীবী, রাজনীতিবিদ এই কথাগুলো বলে যাচ্ছে, এটাকে খুব নর্মালাইজ করতে যাচ্ছে। ভাই যদি মনে করেন এই আসিফ নজরুলের মতো এরকম আরো কিছু জাউরা আছে, এই যে যেমন ধরেন এই বিকাশ নুরু, এই বিকাশ নুরুর অবস্থাটা দেখেন। ওই এই 5 তারিখের পর থেকে চাঁদাবাজি, মানুষের টাকা পয়সা লুটপাট, আওয়ামী লীগের লোকজনের টাকা পয়সা দখল, বিভিন্ন জায়গায় ব্যাংক ট্যাঙ্কে যায়, তারপরে ওর এই লোকজন নিয়ে, তারপরে মপটপ করে শত শত কোটি টাকা নিয়ে নতুন নতুন পাঞ্জাবি গায়ে দেয়, আর এখন সুশীল হয়ে গেছে। এই আফ্রিদির বাপের আর আফ্রিদিরে এইটারে নিয়ে তোর দরকার কি? ভাই আমার সাথে নুরুর তো কোনো সমস্যা নাই। 5 তারিখ থেকে আজকে পর্যন্ত আমি ইলিয়াস হুসাইন যদি টাকা কামাইতে চাইতাম, ভাই আমরাও 200-400 কোটি টাকার মালিক হয়ে যেতে পারতাম। আমরা তো কারোর এগুলি করি নাই। আমরা আওয়ামী লীগের ব্যাপারে, আমাদের কি খুব ঘনিষ্ঠ মানুষজন আওয়ামী লীগের কেউ নাই? আমাদের খুব পরিচিত বন্ধু বান্ধবদের ভিতরে, আত্মীয় স্বজনের ভিতরে কারোর না কারোর পরিচিত এমনি ঘুরে পেঁচে আওয়ামী লীগের লোক নাই? আমরা যখনই বলেছে ভাই আওয়ামী লীগ করতেন, ভাই এখন না, কয়েকদিন ঝামেলা টামেলা যাক, তারপরে আস্তে আস্তে আপনারা বের হইতে পারবেন, একটু ধৈর্য ধরে থাকেন।
কোনোদিন কেউ বলতে পারবে না, কেউ বলতে পারবে না যে কোনো সচিবালয়, কোনো কোর্ট, কোনো আদালত, জজ সাহেব, আইন মন্ত্রণালয়, অ্যাটর্নি জেনারেল কারোর কাছে কোনোদিন কোনো আওয়ামী লীগের ব্যাপারে গিয়ে তারপরে কোনো তদবির করেছে, কেউ বলতে পারবে না। অথচ এই যে নুরুল বাচ্চারা, এরা মানে ধুমায়া, খালি টাকার দরকার, খালি টাকা পায় আর হয়ে যায়। তোরা যে এরকম করছিস, তোরা কি মনে করিস, ধর আসিফ নজরুলের কথাই বলে, আসিফ নজরুল তুই কি মনে করছিস যে মনে কর আওয়ামী লীগ আসলো, তোরা বাঁচায় রাখবে, তোরা ছেড়ে দিবে মনে করছিস তুই? পাশার চামড়া উড়ায় ফেলবে। সো আমাদের কথা হইল যে ভাই, আওয়ামী লীগের ব্যাপারে আমরা জিরো টলারেন্স দেখে আসি। যার সাথে যত সমস্যা, এই নুরুর সাথে সমস্যা বলেন, আসিফ নজরুলের সাথে সমস্যা বলেন, ওয়াকারের সাথে সমস্যা বলেন, বিএনপির সাথে, তারেক রহমানের সাথে, যাদের সাথে আমাদের যত সমস্যা, সব সমস্যা একটা কারণে, সেটা হচ্ছে এই আওয়ামী লীগের ব্যাপারে কোনো এই ঠিক নির্বাচনের আগে সারা জীবন বিএনপির গুণগান গায়ে আসলাম, গেল 1.5 বছরেও বহু ভিডিও বানিয়েছি বিএনপির পক্ষ, বিএনপির ডিফেন্ড করে, বহু গালাগালিও শুনেছি, শিবিরের পোলাপান, সাধারণ মানুষ, বহু মানুষ আছে, ভাই দালালি শুরু করে দিলেন, ভাই আপনার বিএনপির এজেন্ট, বিএনপির দালাল, এই সেই এগুলো। জামাতের আমিরের পর্যন্ত ভাই আমি এত রেসপেক্ট করি, এই যে তাহের ভাই এত রেসপেক্ট করি, অথচ এই লোকগুলির পর্যন্ত ভাই আমি ছাড় দেই নাই যে আওয়ামী লীগ কিংবা এই ইন্ডিয়ান এজেন্ট এদের সাথে কোনো ধরনের করার কারণে। তো যত সমস্যা তৈরি হচ্ছে সব থেকে আওয়ামী লীগের কারণেই। অথচ আপনারা ভাই টাকা কামাইছেন তো, বহুত টাকা হয়েছে তো, এখন চুপ থাকেন একটু, এখন একটু অন্তত বিচারগুলো হইতে দেন কোনো কিছুতে। আরে ভাই একজন স্পিকার কেমনে ভাই ছাড়া পায়? আরে তার ট্রিটমেন্টের দরকার, তার হসপিটালে পাঠান। ও মা 1.5 দিনের মাথায় একদম তার জামিন, কারণ কি? সে কিছু করেনি তো, সে কিছু না করলে তো হাসিনাও কিছু, হাসিনা কি ডাইরেক্ট কাউরে গুলি করছে নাকি? হাসিনারে আপনার বিচার করার দরকার, হাসিনারও ছেড়ে দেন। আজকে আপনারা যাদেরকে মাফ করে দিতে চাচ্ছেন, যাদের ব্যাপারে খুব নমনীয় মানবিক কথাবার্তা বলছেন, যারা এই কাজগুলো করেছে, তারা কি মাপ চেয়েছে? আওয়ামী লীগের একটা ছোট একটা ইউনিট, ওয়ার্ড লেভেলের কোনো আওয়ামী লীগের একজন সভাপতিও কি তার সাথে 20 জন মানুষকে নিয়ে এসে কোনোদিন ক্যামেরার সামনে বলেছে নাকি যে ভাই আমরা আওয়ামী লীগ করতাম, আমাদের ভুল হয়েছে, আমরা জীবনে আর আওয়ামী লীগ করবো না, এই ধরনের এই নৃশংস হত্যাকাণ্ড আওয়ামী লীগ করেছে, আমরা এটা ঘৃণা করি? কেউ বলেছে এখন পর্যন্ত? হাসিনা গতকালকেও আমার এই ফেসবুকে পোস্ট দিয়ে দেখেন না, তারেক রহমানের কিভাবে গালাগালি করে তারপরে ভিডিওতে কথা বলেছে। মানে এখনো মানে ফানা তুলে আছে যে সুযোগ পাইলেই তারপরে আপনারা ছবল দিবে। আপনি এরকম একটা মানে দলের জন্য আপনার এত মায়া কান্না, এত ভালোবাসা, এত কিছু কিসের জন্য? এইখান থেকে যদি বের হইতে না পারেন, বলে রাখলাম ভাই, এই যে সাংবাদিক যারা আজকে ছোট ছোট করে তারপরে এগুলো করে না, কিন্তু আমরা ওই দিন এক কলাম লিখেছে একজন, এক ইয়েতে মতামত, সেখানে বাংলাদেশ কি ধর্মীয় এই সাম্প্রদায়িক রাষ্ট্র হতে যাচ্ছে? তা আমি একটু দেখতে গেলাম যে মানে কি কারণে নিউজ করলো। ওমা, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী এসছে বাংলাদেশে, এইটাকে নানান ভাবে ঘুরায়া পেঁচায়া মনে করেন সেই গরুর আর কুমিরের রচনার মতো বানায় নিয়ে আইসা তারপরে এখানে বোঝাইলো যে বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক অনেক ভালো হয়ে যাচ্ছে, এটা হলো সমস্যা। পাকিস্তান তোমার লাগায়, পাকিস্তান তো তোদের, আমি তো ভাই বহুবার বলছি, আপনারা অনেকে, আমার তো লোকজন অনেক সুশী, আমার ভদ্র, তো এরা আবার একটু মুখটু খারাপ করলে পছন্দ করে না, নিচেও করতে চাই না, বয়স হয়ে যাচ্ছে, আমি একটু সুন্দরভাবে কথা বলতে হবে, না বললেও পারি না ভাই। এদের কিছু বললে আবার এরা কয় যে আমরা হইলাম গিয়া পাকিস্তানের রাজাকার, পাকিস্তানি এটি, এগুলো বলে না ভাই। ডেফিনেশন ক্লিয়ার, একদম লাউড অ্যান্ড ক্লিয়ার। মানে আমি ধরেন আপনি আমারে বলবেন আমি রাজাকার, আমার বাপ রাজাকার, আমার দাদা রাজাকার, আমি নিজে বলি, আমি কনফেস করি যে আমার বাপ, আমার দাদা, আমরা সবাই রাজাকার ছিলাম, এবং আমরা তোদের মা বোনদেরকে তুলে নিয়ে তারপরে পাকিস্তান মিলিটারি ক্যাম্পে দিয়ে আসতাম, ওইখানে তোর মা বোনেরা প্রেগনেন্ট হুয়া, এরপরে তোরা পয়দা হুয়া, তোর বিষ তো ভাই তোরা কান্দাকাটি তোরা করবি, তোরা এটা না বুঝে আন্দাজে তো আমাদেরকে জিতাই দিলে হবে না, তাই না? এখন পাকিস্তানের নিয়ে তাদের বিশাল আকারের সমস্যা। পাকিস্তানের খেলাটা হলো, দেখেন খেলাটা নিয়ে যে মেহের আফরোজ শাওন সহ অনেক সুশীলেরা বুঝছেন, পাকিস্তানের ইয়েতে হারাতে কষ্ট হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, এটা পাকিস্তানের নিয়ে কষ্ট হওয়ার কিছু নাই তো। পাকিস্তান আমাদের বড় ভাই, আমরা ছোট ভাই, বড় ভাই ছোট ভাইরা হারাইতে চায় না, জিতা দিচ্ছে ভাই তুই জিতা যা, আবার আমরা মাঝে মধ্যে বড় ভাইয়ের সম্মান দিয়ে ভাই তুই জিতা যা, আমরা খেলি না, আমরা জাস্ট এটা ওয়ার্ম আপ করি। এই ওয়ার্ম আপ করি হলো ইন্ডিয়ার সাথে খেলার জন্য, বুঝছিস না? তোদের কান্দাকাটি করার কারণটা কি? বাংলাদেশের মানুষ বুঝায় দেয়, স্টেডিয়ামে যাস, যাই দেখিস পাকিস্তানের বিরুদ্ধে কোনো দর্শক নাই। ইন্ডিয়ার সাথে খেলা হইতে গেলে এখন মনে হয় আগে ভারত পাকিস্তান খেলা হইতো না, বাংলাদেশের সাথে ইন্ডিয়ার খেলা হইতে গেলে এখন ওই ধরনের একটা ফ্লেভার কিন্তু তৈরি হয়, ওই ভাইবটা নিয়ে আসে মাঠের মধ্যে। খেলা শুরুর 1 সপ্তাহ আগে থেকে ফাইট শুরু হয় পশ্চিম বাংলার পূর্ব বাংলার মধ্যে এই ক্রিকেট নিয়ে। এইটা আমাদের দেশের জনগণ বুঝতে পেরেছে যে আমাদের শত্রু ভারত, এই কারণে এরকম হয়। দেখছিস না পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী এসে জিয়াউর রহমান খালেদা জিয়ার কবর জিয়ারত করতে গেছে, দেখছিস না মানুষ পাকিস্তান জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, আসসালামু আলাইকুম এগুলো করছে, বুঝছিস না? এগুলো কিন্তু আমাদের দেশের বদলে যাওয়া সিনারিও, এগুলো আমরা তৈরি করেছি। এই গেল 15 বছরে মানুষকে বুঝায় 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 সত্যটা সামনে নিয়ে আসা হয়েছে। যে ইতিহাস মানুষকে জানতে দেওয়া হয়নি সেই ইতিহাস আমরা তুলে ধরেছি, তুলে ধরে ধরে মানুষকে বোঝানো হয়েছে যে পাকিস্তান ইজ নট আওয়ার এনিমি।
এইটা মানুষ বুঝতে পেরেছে। এটা হচ্ছে গিয়ে আমাদের এখনকার বর্তমান বাস্তবতা। এই বাস্তবতায় দাঁড়িয়ে তারপরে আপনি এখন পাকিস্তানের সাথে সম্পর্ক হইলে আমরা বিশাল আকারের জঙ্গি রাষ্ট্র, সাম্প্রদায়িক রাষ্ট্র হয়ে যাব। কই শুভেন্দু ওইদিকে বলে এটা হিন্দু রাষ্ট্র, এখানে কোনো ধর্ম মুসলমান সাম্প্রদায়িকতা কোনো কিছু, মুসলমান হলে পিটানো, মসজিদের ভেতরে যায় এই করে। কই নিউজ কই? এক বাংলা এডিশন ছাড়া আমি তো কারণ নিউজ দেখি না। আরো 2-4টা আছে, এই যেমন আমার দেশ, 21 টিভি, এনটিভি, কয়েকটা টেলিভিশন আছে। বাট যারা এই যে অসাম্প্রদায়িকার কথা বলে, কোথায় 71, সময়, ডিবিসি, প্রথমা, ডেইলি স্টার, কই দেখি না তো এদের অসাম্প্রদায়িকতা কোথায়? নাই তো। তখন ওই জায়গায় গেলে আর অসাম্প্রদায়িকতা থাকে না নাকি? অসাম্প্রদায়িকতা খালি মুসলমানদের বেলায় আসে। এই হইল গিয়া বর্তমান পরিস্থিতি। তাদের খুব আক্ষেপ পাকিস্তানের সাথে কেন সম্পর্ক ভালো। পাকিস্তানের সাথে সম্পর্ক না, পাকিস্তানের সাথে সব সম্পর্ক ঠিক হইতে হবে, শতভাগ অ্যাক্সেস তাদেরকে দিতে হবে। আমাদের সাথে তাদের গোয়েন্দা চুক্তি, সামরিক চুক্তি, বাণিজ্যিক চুক্তি, অর্থনৈতিক চুক্তি, শিক্ষা চুক্তি, সব চুক্তি হইতে হবে। আমার পোলাপান যা ওখানে পড়াশোনা করবো, ওরা এখন ফ্রি স্কলারশিপ দিচ্ছে, সেখানে যাবে, ওদেরগুলো আমাদের এখানে আসবে। 2 বিশ্ববিদ্যালয়ের সাথে আমাদের মানে কারিগরি যেই আপনার শিক্ষার যেসব পদ্ধতিগুলো আছে সেগুলো আদান প্রদান হবে, সবকিছু হবে, হইতে হবে। এটা আমাদের জন্য। ধরেন পাকিস্তান যদি নাকি আমাদের সাথে এখন চায়ও, বা আমরা যদি চাইও, 2 দেশ কি এক হইতে পারবে? সম্ভব না। আমার এক হওয়ার দরকার নেই, আমার এক হইতে হবে। কারণ পাকিস্তানের শত্রু আমার শত্রু, শত্রুর শত্রু আমার বন্ধু। পাকিস্তান আমার এই জন্য বন্ধু, পাকিস্তান আমার মুসলমান ভাই। সব দিক থেকে মিলায়া পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক। এটা ওনাদের নানান হিসাব টিসাব মিলে আমি এই কলামটা পড়লাম, মানে বিরাট ইতিহাস মিতিহাস দিয়া ঘুরে পেঁচায়া তারপরে পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক হলে সাম্প্রদায়িক। এবার সাম্প্রদায়িক কিরে? আমাদের 95% মানুষ মুসলমান। সাম্প্রদায়িক মানে কি? আমার দেশের ধর্ম যা সেটা পৃথিবীর কোন দেশ মানে না? আমেরিকার পৃথিবীর সবচেয়ে অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসাবে ক্লেম করে তারা। তো প্রেসিডেন্ট ট্রাম্প এখানে নিছে, আপনার শপথ নিছে, বাইবেলের উপরে হাত দেয় নেই, এটার নাম, এটারে সাম্প্রদায়িকতা বলে না? ওইটারে তো আবার বলে না সাম্প্রদায়িকতা। আমাদের যদি এখন কোরআন শরীফ নিয়ে বললে, আমাদের আবার কোরআন পাঠের পরে আবার ত্রিপিটক পাঠ, বাইবেল পাঠ, তারপরে ওই আপনার হিন্দুদেরটা সব পাঠ মাঠ করে এরপরে আমার লেভেল করতে হয়, মানে আমার বুঝাইতে হবে অসাম্প্রদায়িক। এখন নতুন নতুন অনেক কি তৈরি হয়েছে। এই যে পুলিশের ডিআইজি রেজাউল করিম মল্লিক, তিনি বলেছেন আমরা জাতীয়তাবাদী, সারা জীবন জাতীয়তাবাদীর পদ থেকে কখনো বিচ্যুতি হয়নি। এলো গেল 15 বছর মানে ডিটেনশন খেটেছে, সে তো মানে কোনো পদে যাইতে পারে নাই, এটা পানিশমেন্ট পোস্টিং এ ছিল। সে বলেছে আমি এবার জাতীয়তাবাদী মানে কি? জাতীয়তাবাদী মানে বাংলাদেশি, মানে জাতীয়তাবাদী। জাতীয়তাবাদী মানে কি? বিএনপি, জিয়াউর রহমান ডিফাইন করে দিয়ে গিয়েছে যে বাংলা, পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান দুই দেশে বাঙালি। তো ওরা যদি বাঙালি, আমরা যদি বাঙালি, তাহলে তার 2 দেশ আলাদা থাকলো না। আমরা কেন বাংলাদেশি, এইটা জিয়াউর রহমান ডিফাইন করে দিয়ে গিয়েছে, এবং এই জায়গাতে দাঁড়িয়ে আমাদের নতুন একটা বাংলাদেশ তৈরি হয়েছে। শেখ মুজিবের সেই বাংলাদেশ থেকে জিয়াউর রহমান আমাদেরকে এই জায়গায় আলাদা করে দিয়ে গিয়েছে। যদি আলাদা না থাকে তাহলে ভারত আর বাংলাদেশের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। তো সে বলেছে খালি আমি জাতীয়তাবাদী, যেহেতু বলেন আমি বিএনপি। তোদের পুলিশেরা, তোরা আজকে যারা কিনা যেই নিউজগুলো, বিবিসি পর্যন্ত, এই আকবর টাকবর, এরা হচ্ছেন, এরা হইলো গিয়া সব এই প্রথম আলো, ডেইলি স্টার প্রক্সি দেয়, কয়েকটা পত্রিকা আছে, বিজনেস স্ট্যান্ডার্ড, তারপরে বিডি নিউজ 24, এই ডয়চে ভ্যালি, তারপরে হইলো গিয়া বিবিসি। এরা এখন প্রথম আলো, ডেইলি স্টার খুব ভালো শেপে নাই, তো এখন ওদের দিয়ে এরা করে, এগুলো করে। তো ওনাদের এখন খুব গায়ে লেগেছে যে উনি জাতীয়তাবাদী কেন বললো। জাতীয়তাবাদী বলবেন এখন, তোদের বাপেরা যখন জয় বাংলা বলে স্লোগান দিত তখন তো কিছু বলিস নাই। জয় বাংলাদের আওয়ামী লীগের স্লোগান, বাংলাদেশে মুক্তিযুদ্ধ জয় বাংলা বলে হয়নি। মুক্তিযুদ্ধে জয় বাংলা একমাত্র বলতো মুজিব বাহিনী, ওই বিএলএফ যেটা কিনা এই দেরাদুনে থাকতো, ওই পাকিস্তান ইয়েতে থেকে সোনাগাছিতে লুচামি করতো, ওরা খালি বলতো। বাংলাদেশের মুক্তিযোদ্ধারা জয় বাংলা বলে নাই। বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের স্লোগান ছিল নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এটা বিশ্বাস না হইলে বাংলাদেশের স্বাধীনতার যে ঘোষণা আছে, স্বাধীনতার ঘোষণায় যায় পরগা যা, এই যে স্বাধীনতার দলিলপত্র আছে না, স্বাধীনতা যুদ্ধের দলিলপত্রের 3য় খণ্ডের 18 নম্বর পৃষ্ঠায় যা খুঁজে বার করগা দেখা, আমার কাছে আছে ওই বই। তো আমাদেরকে ইতিহাস শিখায় লাভ নাই, আমরা এগুলো খুঁজে খুঁজে বের করছি। তো আমার মুক্তিযুদ্ধের ইতিহাসে জয় বাংলা, জয় বঙ্গ, ধন্যন এগুলো ছিল না। বাংলাদেশে যারা ওই মুজিব বাহিনী, ওরা এগুলো রেকর্ড করতো, ওইখানে বসে বসে রেকর্ড করতো। আর সারা পুরা 9টা মাস মুক্তিযোদ্ধাদের সাথে মুজিব বাহিনীর যুদ্ধ হয়েছে, পুরো 9 মাস। এই তাজউদ্দিন আহমেদের বই পড়েন ভাই, সে নিজে বলেছে এই মনি তোফায়েল তাকে মারার জন্য তার যে অফিস কলকাতায়, সেখানে লোক পাঠিয়েছে। সে বন্দুক নিয়ে এসে দরজার সামনে দাঁড়ায়, তারপরে কাঁপতে কাঁপতে তারপরে বন্দুক ফেলে দিয়েছে। স্যার আমার মাফ করে দেন স্যার, আমি পারবো না স্যার। কি হয়েছে স্যার? আপনার মারার জন্য আমার পাঠাইছে। তাজউদ্দিন আহমেদের নিজের কথা ভাই। আপনারা মুক্তিযুদ্ধ জানতে হইলে তাজউদ্দিন আহমেদের লেখা বই পড়বেন, জেনারেল ওসমানীর বই পড়বেন, এগুলো পড়েন, তারপরে বুঝতে পারবেন। তাদের নিজের মুখে মেজর জলিলের কথা পড়েন, সব জানতে পারবেন, সেখানে আছে এগুলো। আমাদেরকে এই ধনপন ইতিহাস শিখায় লাভ নাই। এই জয় বাংলা, বাল বাংলা, এই জয় বাংলার এগুলো আওয়ামী লীগের স্লোগান, সেই স্লোগান এই পুলিশরা দিয়েছে, তখন কিছু বলেন নাই তো। এখন আপনাদের নতুন করে প্রথম আলো ডেইলি স্টার নিউজ করে, মতি লেখে ডেইলি স্টারে, মাহবুজ আলম লেখে প্রথম আলোয়। হ্যাঁ, হচ্ছে গিয়ে কি প্রশাসনে এই নাম কি, পেশাজীবীদের মাঝে রাজনীতি ঢুকে যাচ্ছে। হ্যাঁ, রাজনীতিতে এই আপনার পেশাদারিত্ব নষ্ট হচ্ছে। তোর এই কলাম 5 তারিখের আগে কোথায় ছিল? সব জায়গায় ঘোষণা দিয়া তোরা তারপরে খুতবা পর্যন্ত নষ্ট করছিস, তোরা খুতবা পর্যন্ত বেঁধে দিয়েছিস যে আওয়ামী লীগের মতো করে খুতবা পড়তে হবে। তোরা এত বড় জালিম, সেদিন কোথায় ছিলি তোরা?
বইয়ের ভিতরে যেসব বইয়ের ভিতরে যে পাঠ্যপুস্তকে যা করেছিল, তোরা কোথায় ছিলি? তোরা এগুলোকে আরো উস্কায় উস্কায় তারপরে করছিস। সেদিন কোনো কথা হয়নি, আজকে ওনারা সুশীল হয়ে গিয়েছেন। সুশীল হয়ে তারপরে এখন আওয়ামী লীগকে ছেড়ে দিতে হবে, সাংবাদিকদের ছেড়ে দিতে হবে। তোদের সবগুলির ফাঁসি হওয়া উচিত। তোরা হাসিনাকে শেষ দিন পর্যন্ত উদ্বুদ্ধ করেছিস, আরো মারেন, যা প্রয়োজনে করেন, এই জঙ্গি